হ্যাঁ, যারা লাইভ আসছে একটু বলো ঠিক আছে কিনা, তাহলে আমরা গত দিনের যতটুকু করছিলাম সেখান থেকে শুরু করতে পারি। আজকে আমরা হোপফুলি চ্যাপ্টারটা ক্লোজ করে দেবো, বেশি বাকি নাই আমাদের। হ্যাঁ, আমাদের খুব একটা কিছু বাকি নাই। সো আজকে হোপফুলি চ্যাপ্টারটা আমরা ক্লোজ করে দিব, ঠিক আছে? সো লাস্টে পর্যন্ত আমরা ওকে কি বলছে, বলছে যে সমগ্রহের দুইটি উপগ্রহ, সো ভরের সমভরের, সো ভর দুইটা সেম, তার মানে দুইটার ভরই সেম, এম এম ধরলাম। হ্যাঁ, সমভরের দুটি উপগ্রহ এ এবং বি পৃথিবীর চারিদিকে বৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করছে। ভূপৃষ্ঠ থেকে ওদের উচ্চতা, সো খেয়াল করে দেখো এটা কিন্তু এইচ এ, ঠিক আছে, দূরত্ব না, জাস্ট উচ্চতা, ঠিক আছে, মানে কেন্দ্র থেকে দূরত্ব না, ভূপৃষ্ঠ থেকে উচ্চতা এটা, এবং এইচ অফ বি হচ্ছে এটা। উপগ্রহ দুটির গতিশক্তি এবং স্থিতিশক্তির অনুপাত নির্ণয় করো। সো গতিশক্তির যে ব্যাপারটা মনে আছে কিনা, গতদিন পড়ছিলাম গতিশক্তি কি ছিল? গতিশক্তি ছিল হচ্ছে উপগ্রহের জন্য ছিল হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, আর উপগ্রহের জন্য যদি ভি এর ভ্যালুটা তুমি বসাই দাও তাহলে কত আসতেছিল? হাফ এম রুট ওভার জি এম ডিভাইড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। হ্যাঁ, সবই আমরা গতদিন পড়ছি এই সূত্রগুলা। তাহলে আমার কাছে যেটা আসতো সেটা হচ্ছে জি এম এম ডিভাইড বাই টু টু ইন্টু আর প্লাস এইচ, তাই তো? এটা চলে আসতো। তাহলে এইটা আমরা দেখবো হচ্ছে গতিশক্তি স্থিতিশক্তি অনুপাত, ই কে অনুপাত হচ্ছে এ এবং বি এর জন্য। সুতরাং ই কে এ ডিভাইড বাই ই কে বি ইকুয়াল টু কত হচ্ছে? জি, পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে, সো এমটাও সেম হবে, পৃথিবীর এম সবার জন্য সেম হবে। আবার এদের যে এমগুলা সমভরের, সো এই এমগুলোও সেম হবে, ডিভাইড বাই টু ইন্টু আর প্লাস এইচ অফ এ ডিভাইড বাই জি এম, ছোট হাতের এমও সেম, এবং টু ইন্টু আর প্লাস এইচ অফ বি, ঠিক আছে? এখন তাহলে যেটা হচ্ছে তোমার এখানে খেয়াল করে দেখো, জিএমএম কাটাকাটি যায়, টু টু কাটাকাটি যায়, তাহলে তোমার কাছে যেটা থাকবে সেটা হচ্ছে ই কে এ ডিভাইড বাই ই কে বি ইকুয়াল টু আর প্লাস এইচ অফ বি ডিভাইড বাই আর প্লাস এইচ অফ এ। ওকে, সো এখন দেখো ডেটাগুলো বসাও, চলে আসবে। তাহলে আর প্লাস এইচ কত হচ্ছে? আর প্লাস এই যে এইচ অফ বি হচ্ছে 3r, আর এইচ অফ এ হচ্ছে শুধু আর। তাহলে তোমার কাছে যেটাকে 4r বাই 2r, বা অনুপাতটা হচ্ছে 2:1। তাহলে গতিশক্তির অনুপাত গেল, ঠিক আছে, গতিশক্তির অনুপাত বের হয়ে গেল। এখন কি বলেছে? এখন বলেছে স্থিতিশক্তির অনুপাতটা বের করতে। তাহলে ইপি এ ডিভাইড বাই ইপি বি, ঠিক আছে, তাহলে জি এম এম ডিভাইড বাই আর প্লাস এইচ, মনে আছে তো? এটা স্থিতিশক্তি উপগ্রহ এবং গ্রহের পৃথিবীর মধ্যে। এটা তো মুখস্থ সূত্র আর কি, এবং এটা আমরা অনেকদিন ধরে ইউজ করতেছিলাম, জাস্ট উপগ্রহের জন্য ইউজ করা। মাইনাস জি এম এম ডিভাইড বাই আর প্লাস এইচ, এ আর বি গুলো বসাই দিই, এ বি। তাহলে এখানেও আগের মতোই তোমার কাছে যে মাইনাস মাইনাস কাটে, জিএমএম কাটে, তাহলে ওভারঅল যেটা থাকে সেটা হচ্ছে আর প্লাস এইচ অফ বি ডিভাইড বাই আর প্লাস এইচ অফ এ, এবং একই অনুপাতই আসবে, তাই না? আর প্লাস 3r ডিভাইড বাই আর প্লাস শুধু আর, তাহলে 2:1। দুইটাই অ্যান্সার সেম, 2:1। দেখো কারো অসুবিধা আছে কিনা বুঝতে, এটা কারো বুঝতে এটা অসুবিধা আছে কিনা দেখো, চেক করে দেখো। ঠিক আছে, চলো এরপরে চলো। বলেছে পৃথিবীকে কেন্দ্র করে 7,000 কিলোমিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে 1,000 কেজি ভরের একটি উপগ্রহ ঘুরছে, ঠিক আছে? সো ব্যাসার্ধের বৃত্তাকার পথে, সো এটা হচ্ছে ছোট হাতে আর, যেটা ছোট হাতের আর ব্যাসার্ধের বৃত্তাকার পথ বলা আছে, তার মানে এটা হচ্ছে ছোট হাতের আর, বা হচ্ছে আর প্লাস এইচ, বড় হাতের আর প্লাস এইচ। এটা বলা আছে 7,000 কিলোমিটার। আচ্ছা, এই উপগ্রহকে ভূপৃষ্ঠ থেকে ওই কক্ষে স্থাপন করার জন্য মোট কত শক্তির প্রয়োজন হবে সেটা বের করতে বলেছে। মোট শক্তি, ঠিক আছে, নট তোমার হচ্ছে কি বলে যে মানে জাস্ট বিভব শক্তি না, গতিশক্তি না, মোট শক্তি। ধরে নাও যে পৃথিবীর ব্যাসার্ধ এটা এবং জি হচ্ছে এত। এখানে খেয়াল করে দেখো জি এর ভ্যালুটা ভিন্ন, এবং এই ভিন্ন জি এর ভ্যালু সাপেক্ষেই তোমাকে বের করতে হবে। তার মধ্যে আমাদের ইকুয়েশনের মধ্যে জিটা নিয়ে আসতে হবে আর কি, ঠিক আছে, আমাদের ইকুয়েশনের মধ্যে জিটা নিয়ে আসতে হবে। তো কিভাবে আনা যায় দেখো, তাহলে আমাদের যেটা মোট শক্তির দরকার, মোট শক্তি টোটালটা হচ্ছে গতিশক্তি প্লাস স্থিতিশক্তি। হ্যাঁ, এখন গতিশক্তি স্থিতিশক্তি আলাদা আলাদা করে বের করি। সুতরাং গতিশক্তি ই কে
হাফ এম ভি স্কোয়ার। আর ভি মানে কত? ভি মানে হচ্ছে √GM/R+H হোল স্কোয়ার। এখন আসো, এখানে ব্যাপার আছে, হাফ এম, হ্যাঁ, এটা তো তাহলে GM/R+H হয়ে যায়। এটা বেসিক্যালি এইচ উচ্চতায় যদি আমরা জি এর কথা তুলনা করি, এইচ উচ্চতায় যদি জি এর কথা তুলনা করি, তাহলে তুমি খেয়াল করলে দেখবা যে এটাকে আমি এভাবে চাইলে লিখতে পারি, হাফ এম, এই ভিতরেরটাকে এটাকে ব্র্যাকেট আকারে রাখলাম, হ্যাঁ, এবার আমি লিখতে পারি হাফ এম GM/R+H হোল স্কোয়ার ইন্টু R+H। কি করলাম? আমরা R+H হোল স্কোয়ার রাখছি একটা, তাহলে এখানে একটা থাকলো আর কি, কাটাকাটি যেন যায়। তো এইটা যেটা GM/R+H হোল স্কোয়ার, এটা হচ্ছে এইচ উচ্চতায় জি এর ভ্যালু, ঠিক আছে? এটা হচ্ছে এইচ উচ্চতায় জি এর ভ্যালু। তাহলে হাফ এম, ঠিক আছে, এইচ উচ্চতায় জি এর ভ্যালু ইন্টু R+H। এখন তাহলে এইচ উচ্চতায় জি এর ভ্যালু বের করব যখন আমাদের ভূপৃষ্ঠ জি এর ভ্যালু হচ্ছে 10, ঠিক আছে? তাহলে এটা আমরা বের করি। তাহলে আমরা যেটা জানি GH/G ইকুয়াল টু R²/R+H হোল স্কোয়ার। এখন আবার কেউ বলে না ভাই এই সূত্র কই থেকে আসছে, সব আমরা করে আসছি, তাই না, জি এর পরিবর্তনের এই ক্লাসগুলোতে। তাহলে GH যেটা, সেটা হচ্ছে GR² / R+H হোল স্কোয়ার। তাহলে GR² বসাই দিলেই হবে, ঠিক আছে? GR² বসাই দিলেই হবে। তাহলে দেখো, এটা বসাই দাও, সমস্যা নাই। জি এর ভ্যালু কত? 10, আর এর ভ্যালু 6400 কিলোমিটার, হ্যাঁ, 6400 উপর স্কোয়ার দাও, নিচে উপরে কিলোমিটার রাখো, নিচে কিলোমিটার রাখো, কাটাকাটি হয়ে যাবে, সমস্যা নাই। আর এটা কত কিলোমিটার? R+H দেওয়া হচ্ছে 7000 কিলোমিটার, তাহলে 7000 স্কোয়ার। তাহলে এখানে দেখো জি এর ভ্যালু ওই উচ্চতায় কত আসে, ক্যালকুলেটর, হ্যাঁ পেজ, দেখো জি এর ভ্যালু ওই উচ্চতায় কত আসে। অবশ্যই কম আসবে, কার চেয়ে কম আসবে? তোমার হচ্ছে ওই 10-এর চেয়ে কম আসবে। উচ্চতায় উপরে গেলে অবশ্যই জি এর ভ্যালু কমবে। তাহলে এটা আসে হচ্ছে 8.359 বা 8.36 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? এটা হচ্ছে জি এর ভ্যালু। এইট পয়েন্ট থ্রি সিক্স মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই যে এইচ উচ্চতায় জি এর ভ্যালুটা এখানে বসাও, হাফ এম। এম এর ভ্যালু দেখো দেওয়া আছে কত? এম এর ভ্যালু হচ্ছে 1000 কেজি। জিএইচ যেটা, সেটা হচ্ছে 8.36, R+H 6400, সরি R+H তো 7000 কিলোমিটার, তাহলে 7000 ইন্টু 10⁻³ তাহলে এটা দেখো কত আসে। তাহলে 2.926 ইন্টু 10⁻10 জুল। এটা আসা হচ্ছে স্থিতিশক্তি, সরি গতিশক্তি, এটা আসা হচ্ছে গতিশক্তি। এখন হচ্ছে স্থিতিশক্তি, ইপি ইকুয়াল টু হচ্ছে -GMM/R+H। এই যে এখানেও তোমার কাছে -m গুণাকারের সাথে থাকে হচ্ছে GM/R+H। এটাকে তুমি এভাবে একদম স্ট্রেট লিখতে পারো, ইন্টু R+H। একবারে লিখলাম আর কি, এখানে যা করছে এখানেও তাই করলাম, মাইনাসটা মাইনাস আকারে রাখলাম। তাহলে এখানে সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে যে -m তো থাকলোই, ইন্টু GM/R+H হোল স্কোয়ার, এটা মানে হচ্ছে GH, যেটা আমরা এখানে বের করে রাখছি আর কি অলরেডি, ইন্টু R+H। তাহলে এখানে যেটা আসে -m, m এর ভ্যালু 1000 কেজি, GH এর ভ্যালু 8.36, হ্যাঁ, G এর ভ্যালু 8.36, আর এটা হচ্ছে 7000 কিলোমিটার, মাইনাস আকারেই থাকবে, ঠিক আছে? তাহলে -5.825852 ইন্টু 10⁻10 জুল। এটা গেল হচ্ছে স্থিতিশক্তি। তাহলে গতিশক্তি পাওয়া গেছে, গতিশক্তি পাওয়া গেছে, গতিশক্তি পাওয়া গেছে, স্থিতিশক্তিও পাওয়া গেছে। তাহলে তুমি মোট শক্তি এখন বের করতে পারবা। সুতরাং মোট শক্তি যেটা, সেটা হবে হচ্ছে দুইটার যোগফল। কত আসে দেখো, -2.926 ইন্টু 10⁻10 জুল। এই হচ্ছে অ্যান্সার। তাহলে টোটাল অ্যান্সার বের হয়ে গেছে।
ঠিক আছে? সো ওভারঅল হ্যাঁ ঠিকই আছে, জি এর ভ্যালু ঠিক আছে। সো ওভারঅল হচ্ছে এইভাবে আমরা মোট শক্তির প্রয়োজন, মানে মোট শক্তিটা বেসিক্যালি এখানে কিছুই না, এখানে বলেছে ভাই তুমি 1000 কেজি ভরের একটা উপগ্রহকে 7000 কিলোমিটার উচ্চতায় যদি রাখো তাহলে মোট শক্তির পরিমাণটা বের করো। কিন্তু এখানে শর্ত একটা দিয়েছিল যে জি এর ভ্যালু তোমাকে 10 ইউজ করতে হবে, তুমি নর্মাল ভ্যালু ইউজ করতে পারবা না। ঠিক আছে, এরপরে আসো, এটা কি বলেছে 200 কেজি ভরের একটি কৃত্রিম উপগ্রহকে ভূপৃষ্ঠ থেকে একটি নির্দিষ্ট উচ্চতায় তুলে তার মধ্যে 6000 মেগাজুল 6000 মেগাজুল গতিশক্তি দেওয়া হলো। উপগ্রহটি কত উচ্চতায় পৃথিবীকে পরিভ্রমণ করবে? পৃথিবীর ভর দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, জি এর ভ্যালু দেওয়া আছে। ঠিক আছে, সো গতিশক্তি দেওয়া আছে, উচ্চতা বের করতে হবে। সো আমরা যেটা জানি গতিশক্তি ইকুয়াল টু তুমি হাফ এম ভি স্কয়ার করো, তাহলে আলটিমেটলি তোমার কাছে যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে মুখস্থ হয়ে যাওয়ার কথা এতদিনে। গতদিন কয়েকটা ম্যাথ করছে, আজকেও 2টা ম্যাথ করলাম, এইটা ঠিক আছে, এইটা রাইট অ্যান্সার চলে আসে তোমার। গতিশক্তি যদি মুখস্থ থাকে লিখে ফেলবা, না মুখস্থ থাকলে 2টা লাইন লিখতে হবে হাফ এম ভি স্কয়ার দিয়ে, তারপর ভি এর ভ্যালু বসাই দিলেই হয়ে যাবে। তো যাই হোক, এখানে তোমার এইচ এর ভ্যালু বের করতে হবে। দেখো সব ভ্যালু দেওয়া আছে, 6000 মেগা জুল, ঠিক আছে, 6000 মেগা মানে 10⁹ জুল, হ্যাঁ, ইকুয়াল টু হচ্ছে জি, জি এর ভ্যালু 6.6 বলেছে, তাই বসাবো 10⁻11। এম এর ভ্যালু দেওয়া আছে, এম এর ভ্যালু পৃথিবীর ভর দেওয়া আছে 6 × 10⁻24। ছোট হাতের এম এর ভ্যালু দেওয়া আছে, হ্যাঁ দেওয়া আছে 200 কেজি ভরের কৃত্রিম উপগ্রহ। আর এর ভ্যালু দেওয়া আছে 200, এটা আর এর ভ্যালু দেওয়া আছে, কেন চেক করো, আর এর ভ্যালু ব্যাসার্ধ 6400 কিলোমিটার বলা আছে, তার মানে 6.4 + 10⁶ মিটার। তাহলে এখানে এইচ এর ভ্যালু বসাও। সো এই যে এইচ এর ভ্যালুটা আননোন, দেখছো 2 লাইনের ম্যাথ বেসিক্যালি, এই পুরো ম্যাথটা 2 লাইনের, এটা 200, হ্যাঁ 2 লাইনের ম্যাথ। 6000 × 10⁻9 ইকুয়াল টু হচ্ছে 6.6 × 10⁻11 ইন্টু 6 × 10⁻24 ইন্টু 200 ডিভাইড বাই 6.4 × 10⁶ প্লাস এইচ। আহা, আচ্ছা একটু দাঁড়াও, একটু অন্যভাবে 6000 × 10⁻9 ইকুয়াল টু হচ্ছে 6.6 × 10⁻11 প্লাস ইন্টু 6 × 10⁻24 ইন্টু 200 ডিভাইড বাই 6.4 × 10⁶ প্লাস এইচ এর বদলে এক্স। ভ্যালু কি ঠিকঠাক আসে? আবার উল্টাপাল্টা আসতেছে কেন? আমি একটু আবার চেক দিই, দাঁড়াও, কোথায় একটা গড়বড় করছে এখানে। এটা প্লাস এটা, ঠিক আছে দাঁড়াও, 11 ইন্টু 6 × 10⁻24 ইন্টু 200 ডিভাইড বাই 6000 মেগাজুল, তাই তো? ও সরি, মেগা মেগা মেগা, আমি এখানে গিগা লিখে দিছি, মেগা হবে এটা, 10⁶ মেগা, সরি এই যে এই জায়গায় ভুল হয়েছে। এটা আসে হচ্ছে 6.8 × 10⁶ মিটার বা 6800 কিলোমিটার। ঠিক আছে, এই হচ্ছে অ্যান্সার। নিরেট গোলক আর ফাঁপা গোলকে বিভব প্রাবল্য আপাতত লাগবে না, ঠিক আছে, ওগুলা আপাতত লাগবে না, ওগুলা হচ্ছে লাগে অ্যাডমিশনের সময় লাগবে আর কি, এখন লাগবে না। চাইলে আমি পড়াইতে পারবো, কিন্তু দরকার নাই, লাগে না, দরকার নাই, ঠিক আছে, শুধু শুধু পড়ে টাইম নষ্ট করা দরকার নেই, আপাতত লাগবে না, যতটুকু পড়াইছি এনাফ। হ্যাঁ, তো এইটুকুই হচ্ছে তোমাদের লাগতো এখন। এখন আচ্ছা না না, আরেকটা টপিক লাগবে, লেখো লেখো এটা লেখো, এই টপিকটা বাদ গেছিল, টপিকের নাম লেখো ওকে। এখন আসা হচ্ছে কি বলছে, ভূপৃষ্ঠের কাছাকাছি বৃত্তাকার পথে পরিভ্রমণরত কোনো উপগ্রহকে অতিরিক্ত কত বেগ দিলে সেটি পৃথিবীর আকর্ষণ ছাড়িয়ে চলে যাবে। ঠিক আছে, সো পৃথিবীর আকর্ষণ ছাড়াই চলে যাওয়া মানে হচ্ছে যে সেটা
মুক্ত হয়ে যাওয়া। মুক্ত হয়ে যাওয়া মানে কি? মানে অসীমে চলে যাওয়া, বেসিক্যালি আকর্ষণ ছাড়া চলে যাওয়া মানে অসীমে চলে যাওয়া। কারণ পৃথিবীর আকর্ষণ কোন পর্যন্ত? অসীম পর্যন্ত থাকে, এটা আমরা পড়ছি। সো বেসিক্যালি পৃথিবী না, যে মহাবিশ্বের যে কোনো বস্তুর আকর্ষণ অসীম পর্যন্ত থাকে, মানে মহাকর্ষীয় ক্ষেত্র। যাই হোক, তো তাহলে বেসিক্যালি এখানে তোমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে কত এক্সট্রা বেগ দিতে হবে। কারণ ভূপৃষ্ঠের কাছাকাছি পরিমাণ রোধ লেখা আছে, কাছাকাছি বৃত্তাকার পথে পরিভ্রমণ যখন করে তাহলে ভি এর ভ্যালু কত হয়? ভি ইকুয়াল টু আসলে রুট ওভার জিএম ডিভাইড বাই আর প্লাস এইচ, তাই তো? এটা হচ্ছে জিএম ডিভাইড বাই আর প্লাস এইচ। আর এখানে যেহেতু কাছাকাছি, তাহলে আমরা আর গেটার এইচ বলতে পারি। কতদিনে ছিল? কতদিনের ছিল এই টপিকটা। সুতরাং আমরা ভি এর ভ্যালু কত বলতে পারি? এইচটাকে নেগলেক্ট করতে পারি, তাহলে জিএম বাই আর। এটা হচ্ছে কার বেগ? এটা হচ্ছে এই পরিভ্রমণরত যে ইটা আছে, স্যাটেলাইটটা আছে, তার নিজস্ব বেগ। এখন আমরা যেটা জানি, মুক্তিবেগ, যেটা মুক্তিবেগ পৃথিবীর জন্য কত? রুট ওভার টু জিএম বাই আর, ঠিক আছে? 2gm বাই আর। তাহলে অলরেডি এই বেগটা আছে, অলরেডি এই বেগটা আছে, তোমার দরকার মুক্তিবেগ। তাহলে অতিরিক্ত বেগ কতটুকু দিতে হবে? অতিরিক্ত বেগ দিতে হবে হচ্ছে ভিই মাইনাস ভি। সহজ হিসাব, অলরেডি এই বেগটা আছে, তোমার এই বেগটা লাগবে ওই মোমেন্টে, তাহলে এটা দিয়ে দিলেই তো হয়ে যাবে। তার মানে অতিরিক্ত কতটুকু? ভি মাইনাস ভি। তাহলে রুট ওভার ভি কত? রুট ওভার ভি হচ্ছে রুট ওভার 2gm বাই আর। আর ভি কত? ভি হচ্ছে রুট ওভার যেটা আসলে সেটা হচ্ছে জিএম বাই আর। তাহলে এক কাজ করো, রুট ওভার জিএম, তাহলে ওখানে কেনটা থাকে দেখো, রুট ওভার 2 কে বাইরে নাও, তাহলে রুট ওভার 2 ইন্টু রুট ওভার জিএম বাই আর মাইনাস রুট ওভার জিএম বাই আর। কেন এটা কাজ করলাম? কারণটা হচ্ছে তোমার রুট ওভার জিএম বাই আর কে আমি কমন নিয়ে নিব। তাহলে রুট ওভার 2 মাইনাস 1, আর এখানে থাকে রুট ওভার 2 জিএম বাই আর। বুঝছি তো এটা কিভাবে আসলো? রুট ওভার জিএম প্লাস আর কমন নাও, ঠিক আছে? তাহলে এইটুকু পরিমাণে বেগ তুমি যদি এক্সট্রা দাও, হ্যাঁ, রুট ওভার জিএম বাই আর, এইটুকু পরিমাণে বেগ যদি এক্সট্রা দাও, তাহলে কি হবে? সেটা পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে অ্যান্সার, এটাই হচ্ছে অ্যান্সার। তবে এখানে তুমি এখানে একটা ব্যাপার আছে, বলেছে যে এক্সট্রা পরের যেটা, মানে পরেরটা যেটা প্রশ্ন, যে কত পার্সেন্ট আর কি, এই আকারেও মাঝে মাঝে প্রশ্ন চায়, যেটা বুটেক্স 16-17তে চাইছিল। মানে নর্মাল যে বেগটা আছে এখন, তার তুলনায় কত শতাংশ বেশি, ঠিক আছে? কত শতাংশ বেশি? তাহলে শতাংশে বেশি বা শতাংশে কতটুকু বেশি একটু দেখো, যেটা নর্মাল আছে তার তুলনায়। তাহলে ভিই মাইনাস ভি ইন্টু 100%। ভিই মাইনাস ভি কত আসলো? এই যেটা, এটা আসছে রুট ওভার 2 মাইনাস 1, হ্যাঁ, রুট ওভার জিএম বাই আর, আর যেটা অলরেডি আছে রুট ওভার জিএম বাই আর ইন্টু 100%। তাহলে রুট ওভার 2 মাইনাস 1, এখানে লিখি রুট ওভার 2 মাইনাস 1 ইন্টু 100%। রুট ওভার 2 মানে 1.41, আর এটা 1 বাদ গেছে, যাতে 41%-এর কাছাকাছি আর কি, ঠিক আছে? 41% আর কি। তুমি যদি 41% বেগ অতিরিক্ত দাও, মানে একটা উপগ্রহ পৃথিবীকে প্রদক্ষিণ করছে পৃথিবীর খুবই কাছাকাছি, এইচ এর ভ্যালু নেগলেজেবল, হ্যাঁ, 41%-এর বেগ যদি এক্সট্রা অতিরিক্ত করো যত বেগ আছে তার তুলনায়, তাহলে সেটা মুক্তিবেগ পেয়ে যাবে। আর মুক্তিবেগ পেয়ে যাওয়ার মানেই হচ্ছে গিলিগিলিগণ, ঠিক আছে? মুক্তিবেগ পেয়ে যাওয়ার মানে হচ্ছে গিলিগিলিগণ। এই হচ্ছে ব্যাপার। বুঝতে পারছি আমরা জিনিসটা? বুঝতে পারলে খুব ভালো, না পারলে আরো ভালো। না পারলে ভালো না, মানে বুঝতে পারতে হবে আর কি, ঠিক আছে? এখন হচ্ছে আমরা কি বলে যে এটা লাগবে না, তো তোমাদের দরকার নেই। এখন হচ্ছে আমরা আমরা হচ্ছে আরো কিছু ম্যাথ হচ্ছে আমদানি করবো, নতুন টপিকের ম্যাথ আর কি। লাগবে ক্লাস নম্বর 3। আসুক। তো আমরা করেছি অলরেডি। ওকে,
টপিকের নাম লেখা হচ্ছে গ্রহ এবং উপগ্রহের গতি, কেপলারের সূত্র। গ্রহ এবং উপগ্রহের গতি, কেপলারের সূত্র। ঠিক আছে, কেপলারের সূত্র লেখো। সো কেপলারের সূত্র মানে বিজ্ঞানী কেপলার, উনার নামে কেপলারের সূত্র। এখন উনি কি নিয়ে সূত্র দিয়েছিলেন, লেখাই আছে গ্রহ এবং উপগ্রহের গতি সম্পর্কিত ওনার সূত্র। কেপলারের সূত্র দেওয়ার আগে আমরা যেটা নর্মালি চিন্তা করতাম এবং ওইটা অ্যাজিউম করেই আমরা এই পর্যন্ত সবই পড়ে ফেলছি, সেটা হচ্ছে যে একটা তোমার হচ্ছে বস্তু থাকে, হ্যাঁ, একটা সেন্টার থাকে, তাকে কেন্দ্র করে পৃথিবীর জন্য এই সেন্টারটা হচ্ছে ধরো যে সূর্য। এই সূর্যকে কেন্দ্র করে হচ্ছে আমাদের গ্রহগুলা কি করে, আমাদের গ্রহগুলা হচ্ছে আশেপাশে বৃত্তাকার পথে প্রদক্ষিণ করে, এটা আমরা চিন্তা করছি এ পর্যন্ত, তাই তো? সো একটা বৃত্তাকার পথ ধরো এবং এটা ধরে নেই যে সূর্যের গতিপথ, সরি পৃথিবীর গতিপথ, এটা সূর্য এবং তাকে কেন্দ্র করে আমরা পৃথিবীটা ঘোরে আর কি। ঠিক আছে, তাকে কেন্দ্র করে পৃথিবীটা ঘোরে। সো বৃত্তাকার পথে ঘোরে, এটা ধরেই আমরা সবকিছু এ পর্যন্ত যা যা পড়ার সবকিছু পড়েছে। কিন্তু বিজ্ঞানী কেপলার টেলিস্কোপের থ্রুতে বা আদার্স হচ্ছে মাধ্যমের থ্রুতে উনি হচ্ছে পর্যবেক্ষণ করতেন যে ঠিক আছে আমরা পৃথিবী থেকে গ্রহগুলাকে কিরকম দেখি, এবং উনি পর্যবেক্ষণ করে দেখলেন যে পৃথিবী থেকে সূর্যের এই দূরত্বটা সবসময় সেম থাকে না। ইভেন পৃথিবী ছাড়াও তুমি অন্যান্য গ্রহর যে জ্যামিতিক যে ব্যাপারগুলো, এটা গোলাকার হলে মিলে যাওয়ার কথা অনেক কিছুই, কিন্তু মেলে না, বরং দূরত্বের একটু হ্রাস বৃদ্ধি ঘটে। তখন তিনি একটা সিদ্ধান্তে উপনীত হন যে এখানে ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে এটা ঠিক না, ঠিক আছে, এটাতে ভুল, সঠিকটা হচ্ছে এটা ভুল। হ্যাঁ, এই বৃত্তাকার ব্যাপারটা হচ্ছে ভুল, সঠিকটা হচ্ছে যে আসলে সূর্যকে কেন্দ্র করে সূর্য বা যে কোনো নক্ষত্র, যে কোনো নক্ষত্র, আমাদের সৌরমণ্ডলের নক্ষত্র হচ্ছে সূর্য, কিন্তু আদারও তো সৌরমণ্ডল আছে। তো সূর্যকে যখন কেন্দ্র করে বা যে কোনো নক্ষত্রকে কেন্দ্র করে যখন কোনো গ্রহ ঘুরবে, যখন কোনো গ্রহ ঘুরবে তখন সেটা আসলে উপবৃত্তাকার পথে ঘুরে। ঠিক আছে, সেটা উপবৃত্তাকার পথে, বৃত্তাকার পথে না, উপবৃত্তাকার পথে ঘুরবে। সো আমরা গ্রহটাকে আঁকাই, ধরো যে আমাদের গ্রহ সূর্য হচ্ছে এটা, সরি সূর্য এটা, আমাদের গ্রহ হচ্ছে এইটা, পৃথিবী হচ্ছে এটা। সো বেসিক্যালি যেটা হবে সেটা বৃত্তাকার পথে না, সেটা হচ্ছে উপবৃত্তাকার পথে ঘুরবে। এখন তোমরা উপবৃত্ত পড়ার কথা না আমি জানি, হ্যাঁ, উপবৃত্ত হচ্ছে তোমরা ম্যাথের সেকেন্ড পেপারে কোনিক চ্যাপ্টারের মধ্যে পড়বা উপবৃত্ত। ঠিক আছে, এটা ডিমের মতো শেপ আর কি, কিন্তু বৃত্ত, ওয়ান টাইপ অফ বৃত্ত, কিন্তু উপবৃত্ত। এই যে উপবৃত্ত, এটা না কোনো সেন্টার থাকে না, এটার কোনো সেন্টার থাকে না, বরং ফোকাস থাকে, ফোকাস। খেয়াল করে দেখো, উপবৃত্তের একটা উপবৃত্তের কথা যদি আমি একটু বেসিকে বলি, একটা উপবৃত্তের দুইটা ফোকাস থাকে। একটা উপবৃত্তের জন্য সেন্টার বলতে কিছু নাই, থাকে হচ্ছে ফোকাস। হ্যাঁ, আমি যদি সেন্টার লাইন আঁকাও, ধরো যে আমি সেন্টার যদি মনে করি যে আঁকাচ্ছি, ঠিক আছে আঁকাও, সমস্যা নাই, কিন্তু সেন্টার বলতে তেমন কিছু নাই, যা আছে সেটা হচ্ছে ফোকাস। ফোকাস বলতে এখানে একটা ফোকাস এবং এখানে একটা ফোকাস। বাংলায় অনেক সময় এটাকে নাভি বলা হয়, নাভি। ঠিক আছে, নাভি বলা হয়, ফোকাস বা নাভি। তো বিজ্ঞানী কেপলার বললেন যে দেখো আমাদের যে গ্রহ আছে বা যে কোনো গ্রহ সূর্যকে যখন প্রদক্ষিণ করে তখন একটা উপবৃত্তাকার পথে সূর্যকে যে কোনো একটা ফোকাসে রেখে প্রদক্ষিণ করে। এখন আমাদের সূর্য তো একটা, যে কোনো একটা ফোকাসে থাকবে, তো আমরা ধরে নিলাম এই ফোকাসের মধ্যে সূর্যটা আছে। ঠিক আছে, এই কারণে যেটা হয় খেয়াল করে দেখো, যখন প্রদক্ষিণ করছে আমাদের পৃথিবী 365 দিনে, পৃথিবী 365 দিনে একবার কিন্তু সূর্যকে প্রদক্ষিণ করে। সো এই যে প্রদক্ষিণরত অবস্থায় কখনো কখনো, কখনো কখনো পৃথিবী থেকে সূর্যের দূরত্ব অনেক বেশি হবে, আবার কখনো কখনো পৃথিবী থেকে সূর্যের দূরত্ব অনেক কম হয়ে যাবে, তাই না? অনেক কম হবে কখনো কখনো, যখন এখানে আসে তখন কি হবে, অনেক কম হবে। কথা বুঝছি, সূর্যের দূরত্ব কম বেশি হবে, এবং এই কারণে পৃথিবীতে সিজনাল চেঞ্জগুলো হয়। সিজন তো বুঝো, ঋতুর চেঞ্জগুলো হয়। ঠিক আছে, আমরা শীত পাই, গ্রীষ্ম পাই, আমাদের দেশে অনেক বেশি পাই, কিন্তু তুমি যদি মোটা দাগে দেখো, মোটা দাগে সিজন কিন্তু দুইটা, মোটা দাগে ওভারঅল। ঠিক আছে, গরম বেশি গরম কম, ঠিক আছে, এইভাবে চিন্তা করলে শীত এবং গ্রীষ্ম। সো এই কারণেই শীত গ্রীষ্মের পরিবর্তনগুলো হয় আর কি বিভিন্ন জায়গায়। সো এটা যদি না থাকতো তাহলে হয়তো সিজনাল কোনো ব্যাপার স্যাপার থাকতো না, যদি এরকম থাকতো স্ট্রেট কাট। কিন্তু স্ট্রেট কাট থাকে না, একটু কাছে চলে আসে অনেক সময় পৃথিবী, আবার অনেক সময় পৃথিবী অনেক দূরে সরে যায়।
ঠিক আছে, সো এটা গেল হচ্ছে কেপলারের প্রথম সূত্র। এটা হচ্ছে কেপলারের প্রথম সূত্র যে বৃত্তাকার পথে না, সেটা সেটা হচ্ছে কি পথে, উপবৃত্তাকার পথেই প্রদক্ষিণ সে করছে। ঠিক আছে, এরপরে সেকেন্ড এবং থার্ড ল গুলা আসবে। ঠিক আছে, সেকেন্ড এবং থার্ড ল গুলা এক এক করে আসবে। আচ্ছা, তাহলে ফার্স্ট ল গেল, ওকে, এরপরে আসো সেকেন্ড ল। এটা গেল ফার্স্ট ল, খুব সোজা। ফার্স্ট ল হচ্ছে জাস্ট একটা বিবৃতি আর কি। এখন সেকেন্ড ল, যেটা সেকেন্ড ল থেকে খেলা শুরু হবে। সেকেন্ড ল, সেকেন্ড লতে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে, এখানে এটা গাণিতিক একটা ব্যাখ্যাও আছে যদিও, যেটা বলা হবে সেটার। আপাতত দেখো কি বলা হয়েছে। সেটা হচ্ছে যে যখন সূর্যের কথা চিন্তা করে এখানে, সূর্যের কথা চিন্তা করে এখানে, এবং পৃথিবীর কথা চিন্তা করা হচ্ছে ধরো যে এই জায়গাতে পৃথিবী আছে। ক্লাস তো ঠিকঠাক চলে, তাই না? পৃথিবীর করা চিন্তা করা হচ্ছে এই জায়গাতে। তখন খেয়াল করো, এখানে বলা হয়েছে যে পৃথিবীতে এখানে মানে থেমে নাই, পৃথিবী তো লাইক প্রদক্ষিণ করতেছে। এখন পৃথিবীর প্রদক্ষিণ কাল কত পৃথিবীর জন্য? সেটা হচ্ছে 365 ডেজ, 365 দিন, তাই তো, পুরোটা ঘুরে আসে। তখন আমি বলতে পারি আচ্ছা ঠিক আছে, 365 দিন হলেও আমরা তো এইভাবে চিন্তা করতেই পারি নির্দিষ্ট একটা সময়ে সে নির্দিষ্ট একটা দূরত্ব অতিক্রম করে। ঠিক আছে, ধরো যে এক সময় সে এখানে ছিল, সে এক সময় এখানে ছিল পৃথিবী, সো এখানে ছিল, সে কি করছে, সে সুন্দর মতো নির্দিষ্ট এই দূরত্বটা অতিক্রম করেছে একটা নির্দিষ্ট টাইমে। সো যে টাইমে অতিক্রম করেছে সেই টাইমটাকে ধরি যে T1, ঠিক আছে, T1 টাইমে এইরকম দূরত্ব অতিক্রম করেছে ধরলাম। ওকে, আচ্ছা দাঁড়াও, এটা একটু ঠিক করে নেই, এটাকে পুরোপুরি হচ্ছে ব্লু করে দিই, দেখতে সুন্দর লাগবে। ওকে, T1 সময় এই পথ অতিক্রম করেছে। ওকে, এখন এখন তো সূর্য চারিপাশে পৃথিবী মনে করে যে এমনি ঘুরতেছে, এইভাবে ঘুরতেছে, তো ঘুরতে 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 করতে 365 দিনে এই টাইমে চলে আসবে। সো আমরা একটা নির্দিষ্ট টাইম ধরি, ধরো যে নির্দিষ্ট একটা সময় সে পৃথিবীটা ধরো এখানে আছে, নির্দিষ্ট একটা সময় পৃথিবীটা ধরো এখানে আছে। ঠিক আছে, আবার ধরলাম এখানে। সো এই যে এখানে আছে পৃথিবী, তারপরে আবার নির্দিষ্ট একটা সময়ের পরে, নির্দিষ্ট সময় বলতে ধরো এখানে তো সময় লাগছে T1, সে কথার কথা ধরো 100 দিন, ধরো 100 দিন, অতটা বেশি না, ধরো 100 দিন আর কি, 100 দিনে এখানে গেছে। তাহলে বাদ বাকি আমরা ধরে নিচ্ছে আরো 100 দিনে ধরো যে এখানে আসছে, আরো 100 দিনে এখানে আসছে ধরো। ঠিক আছে, এখান থেকে এখানে যখন ধরতেছি সেটাও ধরতেছি 100 দিন। কথা বুঝো, আমরা ধরতেছি যে দুইটা ক্ষেত্র আর কি। প্রথম কেসে এখান থেকে এখানে যায় 100 দিনে, এবং আমরা পরে আবার ট্র্যাক করলাম হচ্ছে পৃথিবীকে, পৃথিবী এখান থেকে এখানেও যায় হচ্ছে সেম 100 দিনের সময়। ঠিক আছে, 100 দিন সময়। এখন 100 দিন সময় যখন এখানে যাচ্ছে, তুমি খেয়াল করে দেখো দুইটা না ক্ষেত্রফল পাওয়া গেছে এখানে। বেসিক্যালি দেখো দুইটা ক্ষেত্র আছে এখানে, কিরকম, এটা একটা ক্ষেত্র, এটা একটা ক্ষেত্র, এবং এই পাশে আরেকটা ক্ষেত্র, দুইটা স্পেসিফিক ক্ষেত্র পাওয়া গেছে। তখন বিজ্ঞানী কেপলার যে সূত্রটা দিয়েছেন সেকেন্ড ল, সেই অনুসারে একই সময়ে, হ্যাঁ, সূর্যকে কেন্দ্র করে পৃথিবী এক যে পরিমাণ পথ অতিক্রম করে, একই সময় এতটুকু, খেয়াল করো এটাও T1, এটাও T1, যে পরিমাণ পথ অতিক্রম করে সেগুলো পরস্পর হবে সমান, বা অন্য কথায় সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। T1 সময়ে যদি এ পাশে এ পরিমাণে ক্ষেত্র অতিক্রম করে, এ পরিমাণে ক্ষেত্র অতিক্রম করে, হ্যাঁ, তাহলে কেপলারের সেকেন্ড ল অনুসারে এখানেও T1 সময়ে সে এ পরিমাণ ক্ষেত্র অতিক্রম করেছে, সেম টু সেম, ক্ষেত্রফলটা সেম। খেয়াল করবা ক্ষেত্রফল
এতটুকুর ক্ষেত্রফল যতটুকু হবে এতটুকুর ক্ষেত্রফল সেম টু সেম হবে, কোনো রকম চেঞ্জ হবে না। ঠিক আছে, এতটুকুর ক্ষেত্রফল যতটুকু হবে এতটুকুর ক্ষেত্রফল সেম টু সেম হবে। তাহলে আমি বলতে পারি এখানে যে এই পাশে প্রথমটার জন্য ওই পাশের জন্য a/t1 যা আসবে, দ্বিতীয়টার জন্য a/t2 তাই আসবে। কারণ কি, সমান সময়ে সমান সময়ে সমান ক্ষেত্রফল, সময়ের সেম ক্ষেত্রফলও সেম, অনুপাতটা সেম হবে। বা অন্য কথায় dA/dt নির্দিষ্ট টাইমে যে পরিমাণ ক্ষেত্রফল অতিক্রম করবে সেটা হবে হচ্ছে একটা ধ্রুবক, সেটা হবে হচ্ছে একটা ধ্রুবক। এটা হচ্ছে কেপলারের সেকেন্ড ল। নির্দিষ্ট টাইমে যে পরিমাণে ক্ষেত্রফল সে অতিক্রম করছে, ডিটি সময়ে যদি ডিএ পরিমাণ ক্ষেত্রফল অতিক্রম করে, সেটা হচ্ছে একটা স্পেসিফিক একটা ধ্রুবক ভ্যালু। এখন এই ধ্রুবকের ভ্যালু কত হবে সেটা তো বুঝতে হবে। এই ধ্রুবকের ভ্যালু হয় হচ্ছে পৃথিবীর L/2m। আচ্ছা, এল কি জিনিস তোমরা এখনো পড়ার কথা না। এল কি জিনিস? এল হচ্ছে কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ। ঠিক আছে, এল হচ্ছে কৌণিক ভরবেগ। এই যে এল যে জিনিসটা, এটা এখনো তোমরা পড়ো নাই। এটা আসে হচ্ছে এম ওমেগা আর স্কোয়ার আর কি। এটা এখনো পড়ো নাই, চ্যাপ্টার 4 আমাদের চলতেছে, আমরা এখনো কৌণিক ভরবেগে আসি নাই, এই কারণে আমি এই প্রতিপাদনটা এখানে দেখাচ্ছি না। ঠিক আছে, চ্যাপ্টার 4-এ যখন আমি কৌণিক ভরবেগটা পড়াবো, তারপরে শর্ট টাইমে 10 মিনিটও লাগবে না, আমি ওই চ্যাপ্টারের মধ্যে এই প্রতিপাদনটা দিয়ে যাব, যেহেতু একই চ্যাপ্টারের মানে একই সাইকেলের, তো সমস্যা হবে না আর কি। ঠিক আছে, যারা পরে রেকর্ডেডটা দেখতেছো তারা মনে রাখো চ্যাপ্টার 4-এর মধ্যে কৌণিক অংশের মধ্যে আমি এটার প্রতিপাদনটা দেখাইছি। যদি এটার প্রতিপাদন কখনো পরীক্ষায় আসবে না, তবু একবার জাস্ট দেখা দরকার, এই কারণে আমি দেখাবো। ঠিক আছে, ওটা পড়ানোর পরে, নাহলে এখন ফিল করতে পারবে না জিনিসটা। ঠিক আছে, খেয়াল করে দেখো, এখানে কিন্তু পৃথিবীর কৌণিক বেগ আছে, খেয়াল করছো? পৃথিবী কিন্তু কৌণিক বেগে ঘুরতেছে। সো এখানে কৌণিক ভরবেগ থাকবে, আর টয়েস এম, এম হচ্ছে পৃথিবীর ভর, যে ঘোরে তার ভর। ঠিক আছে, যে ঘোরে তার ভর। আর এল হচ্ছে পৃথিবীর এম, এল হচ্ছে পৃথিবীর কৌণিক ভরবেগ। তো যাই হোক, এটা তোমরা হচ্ছে পাবা আর কি। ঠিক আছে, এটা তোমরা এই প্রতিপাদন করতে গেলেই পাবা। তাহলে আপাতত মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে যে টাইমে, খেয়াল করো, নির্দিষ্ট টাইমে যদি এতটুকু যায়, তাহলে এই ক্ষেত্রফল ইকুয়াল টু ওই টাইমে এতটুকু গেলে সেম ক্ষেত্রফল। এখন যদি আমরা একটা কেসের কথা চিন্তা করি, ধরো যে একটা কেস বা একটা এক্সাম্পল আর কি, এক্সাম্পলটা হচ্ছে এরকম। ধরো আমি বললাম হচ্ছে একটা গ্রহ, এবার অত সৌন্দর্য করে আঁকাবো না, জাস্ট নর্মালি আঁকাবো। একটা গ্রহ এখান থেকে এখানে, পৃথিবী হতে পারে বা যে কোনো গ্রহ হতে পারে, এখান থেকে এখানে হচ্ছে তোমার যায় হচ্ছে T1 টাইমে বা টি সময়ে আর কি, টি সময়ে যায়। এবং ধরো যে এখান থেকে এইখানে যায় হচ্ছে, এখান থেকে এখানে যায় হচ্ছে ধরো যে 4t সময়ে। খেয়াল করে, এটা কিন্তু 4 গুণ বলতেছি। কি 4 গুণ বললাম? খেয়াল করো, এখান থেকে এখানে যাইতে যে সময় লাগে, এখান থেকে এখানে যাইতে যে সময় লাগে সেটা লাগে t, কিন্তু এখান থেকে এখানে যাইতে যে সময় লাগে সেটা হচ্ছে 4t। তখন আমাকে অনেক সময় এমসিকিউ তে জিজ্ঞেস করবে, আচ্ছা তাহলে এই জায়গাটার ক্ষেত্রফল এটার কত গুণ, এই জায়গার ক্ষেত্রফল এখানকার কত গুণ? সো এটার ক্ষেত্রফল ধরো a1, এটার ক্ষেত্রফল ধরো a2, তাহলে আমরা বলতে পারি dA/dt এটা কি একটা কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে আমরা a/t করে দিই, তাহলে a1/t ইকুয়াল টু হবে হচ্ছে a2/4t। তাহলে দেখো টি কাটাকাটি যায়, কি করবা? a/t করে দিবা। অনুপাতের সময় a/t ধ্রুবক মানে কি, এটাও যা এটাও তাই, এটাও মানে হচ্ছে কনস্ট্যান্ট, এটা মানেও কি একটা কনস্ট্যান্ট, ক্ষেত্রফল বাই টাইম। তাহলে তোমার এখানে দেখো কত আসে, টি কাটাকাটি যায়, তাহলে যেটা আসে a1 ইকুয়াল টু a2/4 বা a2 ইকুয়াল টু হচ্ছে 4 অফ a1। মানে খেয়াল করে দেখো, এখানে এমনিও বলা যায়, এটা করে তো বলা যায়, এমনিও বলা যাবে এভাবে যে টি সময় যদি a ক্ষেত্রফল অতিক্রম করে, তাহলে 4t সময়ে 4 গুণ সময়ে 4 গুণ বেশি ক্ষেত্রফল অতিক্রম করা যাবে। এটাই হচ্ছে সমান সময়ে সমান ক্ষেত্রফল। টি সময়ে যদি a1, তাহলে 4t মানে 4 গুণ বেশি সময় পাইছে, তাহলে 4 গুণ বেশি ক্ষেত্রফল সে অতিক্রম করবে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে করা যায়।
এই জিনিসটা চাইলে এভাবে করা যায়, বুঝছো? এখন আসা হচ্ছে আমরা এই টপিকের নাম তুলো হচ্ছে, এটার মধ্যেই আমরা আছি সেকেন্ড লতে, জাস্ট টপিকের নাম তুলো হচ্ছে অনুসুর এবং অপসুর। অনুসুর এবং অপসুর। আচ্ছা দেখো, এটা বেশ সহজ একটা কনসেপ্ট। সেটা হচ্ছে দেখো যে যখন একটা গ্রহ কি করবে, একটা গ্রহ হচ্ছে সুন্দর মতো সূর্যকে ধরো, সূর্যকে অতিক্রম করলো বা সূর্যকে কেন্দ্র করে ঘুরছে একটা গ্রহ, ছোট হাতের এম্বরের গ্রহ, তখন এটা মাঝখানে মাঝে মধ্যে এখানেও থাকবে, লাইক হচ্ছে ঘূর্ণনের কোনো একটা টাইমে, এবং ঘূর্ণনের কোনো একটা টাইমে এখানেও থাকবে। এই দুইটা পজিশন ইম্পর্টেন্ট আর কি, এই দুইটা পজিশন ইম্পর্টেন্ট। সূর্যটা কই আছে? সূর্যটা আছে হচ্ছে যে কোনো একটা নাভিতে বা ফোকাসে, তাহলে সূর্য আছে হচ্ছে এই জায়গায়, সূর্য ধরো যে এই জায়গায় আছে, ঠিক আছে? তাহলে খেয়াল করে দেখো এই দুইটা পজিশনের মধ্যে একটা কিন্তু কাছে এবং একটা বেশ দূরে, ঠিক আছে? একটা কাছে, একটা কি বেশ দূরে। তাহলে এই যে কাছের যে পজিশন, এই যে কাছের যে পজিশন, এই পজিশনটাকে বলা হয় হচ্ছে অনুসুর। অনুসুর। আর এই যে দূরের যে পজিশন, এই পজিশনটাকে বলা হবে হচ্ছে অপসুর। ঠিক আছে? অনুসুর এবং অপসুর। তাহলে কেন দরকারি? আরো ম্যাথমেটিক্যাল একটা ব্যাপার আছে, সেটাতে খেয়াল করে দেখো যে আমরা যদি এমনি চিন্তা করি যে এটা এমনে ঘুরতেছে গ্রহটা, তাহলে এমনে এমনে পুরোটা ঘুরতেছে। যখন এমনে ঘুরতেছে তখন এই পজিশনে তার একটা বেগ থাকবে, যখন সে এই পজিশনে তখন তার একটা বেগ থাকবে। সো এই বেগটাকে ধরি যে v1, আর এই পজিশনে তার একটা এটা v2 ধরো আর কি, হ্যাঁ অপসুরটা v2 ধরো, আর এই পজিশনে তার একটা বেগ থাকবে, এই বেগটাকে ধরি যে v1। v1 আর v2 দুইটা বেগ আছে। এখন আরো দুইটা জিনিস ধরতে পারে, সেটা হচ্ছে খেয়াল করে দেখো এখান থেকে সূর্য থেকে পৃথিবী পর্যন্ত বা যে কোনো গ্রহ পর্যন্ত এই দূরত্বটাকে ধরো যে r1, এবং এইটুকু এই দূরত্বটাকে বলা হচ্ছে ধরো যে r2, r1 এবং r2, ঠিক আছে? তখন একটা জিনিস একটু বলি, যে একটু আগে বললাম না যে একটা কৌণিক ভরবেগ নামক একটা রাশি আছে যেটা আমরা চ্যাপ্টার 4-এ পড়বো 2-1 ক্লাসের মধ্যেই। এটা ইকুয়াল টু কত বললাম? এটা ইকুয়াল টু বললাম হচ্ছে m ওমেগা r স্কয়ার, তাই না? তাহলে m ওমেগা, তাহলে এক কাজ করি m r ইন্টু ওমেগা আমি লিখতে পারি, আরটা দুইটা তো, আর দুইটা তো, হ্যাঁ। আবার m r ইন্টু v লিখতে পারি, v ইকুয়াল টু ওমেগা, বা আমি বলতে পারি সুতরাং l ইকুয়াল টু হচ্ছে m v r। কৌণিক ভরবেগ ইকুয়াল টু হচ্ছে ভর ইন্টু বেগ ইন্টু রৈখিক দূরত্ব, ঠিক আছে? ভর ইন্টু বেগ ইন্টু রৈখিক দূরত্ব। এখন সেকেন্ড ল যদিও পড়াই নাই, সেকেন্ড লটা পুরোপুরি ম্যাথমেটিক্যালি পড়াই নাই, এমনি পড়াইছি, তবু এখানে একটা জিনিস আসে বা এখানে একটা জিনিস চলে আসে একটা স্টেপে, সেটা হচ্ছে এই জায়গার কৌণিক ভরবেগ এল হলে এই জায়গার কৌণিক ভরবেগও সেম টু সেম এল, দুই জায়গারই কৌণিক ভরবেগ সমান। এই জায়গাতেও কৌণিক যে ভরবেগ থাকবে, এই জায়গাতেও কৌণিক ভরবেগ সেম থাকবে, বা আমি বলতে পারি এল অফ অনুসুর ইকুয়াল টু হচ্ছে এল অফ অপসুর, ঠিক আছে? এল অফ অনুসুর ইকুয়াল টু হচ্ছে এল অফ অপসুর। এল অফ অনুসুর মানে কত? খেয়াল করে দেখো, এম ভর কিন্তু অনুসুর আর অপসুরে চেঞ্জ হবে না, ভর তো ভরে, পৃথিবীর ভর এখানেও যা পৃথিবীর ভর এখানেও তাই, ভরের চেঞ্জ হবে না, কিন্তু বেগের চেঞ্জ হইতে পারে। তাহলে বেগ এখানে ধরি v1, আর এখানে আর কত? এখানে আর হচ্ছে r1 ইকুয়াল টু হচ্ছে ইকুয়াল টু খেয়াল করে দেখো এল এর ভ্যালু কত? m v2 ওই জায়গায়, আর r এর ভ্যালু কত? r2। m কাটাকাটি যায়, তাহলে আমি বলতে পারি v1 r1 ইকুয়াল টু হচ্ছে v2 r2। অনুসুর আর অপসুরের জন্য আমি এটা চাইলে লিখতে পারি, এবং এটা থেকে কিন্তু ম্যাথ আসে, ম্যাথ বলতে হচ্ছে শর্ট ম্যাথস আসে। রিটেনে হচ্ছে তোমার অ্যাডমিশনের সময় পাবা, এইচএসসিতে নর্মালি আসে না, কিন্তু এমসিকিউতে এইচএসসি অ্যাডমিশন সব জায়গাতেই আসে। অনুসুর আর অপসুর খুব সোজা, ভি ইন্টু আর করলেই হয়। অনুসুরের বেগ ইন্টু অনুসুরের দূরত্ব, অনুসুর পজিশনের দূরত্ব ইকুয়াল টু হচ্ছে অপসুরের বেগ ইন্টু অপসুর পজিশনের দূরত্ব, ভি ইন্টু আর কনস্ট্যান্ট থাকে।
এখানে আরেকটা জিনিস খেয়াল করে দেখো, আমরা যদি এক কাজ করি, R1/R2 বের করি, R2 এর সাথে গুণ আছে V2, R1 এর সাথে বেগ আছে V1। এখানে খেয়াল করে দেখো R1 কিন্তু লেস দেন R2, R1 লেস দেন R2, মানে অনুসুর অবশ্যই কাছে হবে, অপসুর অবশ্যই দূরে হবে। তাহলে R1, তাহলে আমি বলতে পারি যেহেতু R1 লেস দেন R2, সুতরাং এই ইকুয়েশনে লব যদি হরের চেয়ে ছোট হয় তাহলে এখানে লব হরের চেয়ে ছোট হবে, V2 লেস দেন V1 বা V1 লেস গ্রেটার দেন V2। তাহলে এখানে দেখো এটা কি মিন করলো, এটা মিন করলো হচ্ছে যে অনুসুরের দূরত্ব কম কিন্তু এই জায়গায় বেগটা বেশি আছে। অনুসুরের দূরত্ব কম কিন্তু এই জায়গায় বেগটা বেশি, অপসুরের দূরত্ব বেশি কিন্তু এই জায়গায় বেগটা কম। তাহলে আমরা বলতে পারি এখানে বেগ কম আর এই জায়গায় বেগটা বেশি হবে। ঠিক আছে, কেন? এটা হচ্ছে অ্যান্সার। অনুসুর এবং অপসুরের মধ্যে সম্পর্কের কারণে এটা হচ্ছে। তার মানে পৃথিবী যখন সূর্যের বেশি দূরে থাকবে তখন স্পিডটা তুলনামূলক কম থাকবে, কিন্তু পৃথিবী যখন সূর্যের কাছে থাকবে তখন খুব দ্রুত সেটাকে অতিক্রম করে যাবে। ঠিক আছে, এমন না যে এখানেও যে বেগ আছে এখানে সেম বেগ আছে, বেগের ভ্যালুটা এখানে বেশি, বেগের ভ্যালুটা এখানে বেগের ভ্যালু এখানে কম, দূরত্ব বেশি, বেগের ভ্যালু এখানে বেশি, খুব দ্রুত চলে যাবে জায়গাটা। ঠিক আছে, সো এই হচ্ছে অনুসুর এবং অপসুরের ব্যাপার স্যাপার। এ দেখো ক্লিয়ার কিনা জিনিসটা, জিনিসটা ক্লিয়ার কিনা বলো। না, এই সপ্তাহ থেকে কাজ শক্তি শুরু করব না, একদম ঈদের ছুটির পরে শুরু করে দিব কাজ শক্তি ক্ষমতা। হ্যাঁ, এই সপ্তাহ তো তোমার হচ্ছে এই কি বলে যে নিউটনিয়ান শেষ করতে করতে তো ধরো যে চ্যাপ্টার সপ্তাহ ক্লোজই হয়ে যাবে, নিউটনিয়ান শেষও হবে না যদিও। আমি তারপরে হচ্ছে তোমাদের একটু গ্যাপ দিব, ভালো রকমের সব এক্সামগুলো নিয়ে নেব বিভিন্ন জায়গায়। ঠিক আছে, তাপগতিবিদ্যা বা হাবিজাবি সব এক্সাম আমি হচ্ছে তোমাদের নেওয়া শুরু করে দিব খুব দ্রুত ঈদের ছুটির মধ্যে। ঈদের ছুটির মধ্যে আমি বলি তোমাদের কী কী এক্সাম থাকবে। ঈদের ছুটির মধ্যে তোমাদের তাপগতিবিদ্যা, হ্যাঁ, স্থির তড়িৎ, চলতড়িৎ, ভেক্টর আর মহাকর্ষ এক্সাম থাকবে। 5টা এক্সাম থাকবে ঈদের ছুটির মধ্যে, মানে ঈদের পর পরই 5টা এক্সাম, সিরিয়াল অনুসারে 5টা এক্সাম রান করব আমি। ঠিক আছে, খেয়াল থাকে যেন এগুলা। তার মধ্যে এই 3টা পাবলিকলি হবে, কারণ এটা পাবলিকলি পড়াইছি। ভেক্টরটাও পাবলিকলি হবে, পাবলিক প্লেলিস্ট আছে। মহাকর্ষটা প্রাইভেট গ্রুপে হবে, যেহেতু এটা প্রাইভেটলি পড়াইছি। বুঝছো, পাবলিকলি যেটা পড়াইছে সেটা পাবলিক এক্সাম হবে, যেটা প্রাইভেটলি পড়াইছে সেটা প্রাইভেট এক্সাম হবে। তাহলে এটা গেল কি বলে যে কি বলে, এটা হচ্ছে 2টা ল। আমি দাঁড়াও, এই এত কিছু তোমাদের দরকার নেই। আচ্ছা, কি বলছে? বলছে যে চিত্রের নিচের চিত্রে সূর্য এস এর সাপেক্ষে এম ভরের একটি উপগ্রহের উপবৃত্তাকার কক্ষপথ দেখানো হয়েছে, যেখানে এস সি ডি অংশের ক্ষেত্রফল এস এ বি অংশের ক্ষেত্রফলের দ্বিগুণ। যদি T1 সময়ে গ্রহটি সি থেকে ডিতে যায়, ঠিক আছে, গ্রহটা সি থেকে ডিতে গেছে T1 সময়, তাহলে এ থেকে বিতে যেতে যদি T2 সময় লাগে, ঠিক আছে, এটা T2 12 না, এটা T2 হবে, T2 সময় লাগে। হ্যাঁ, এ থেকে বিতে যেতে T2 সময় লাগে, তাহলে তাহলে T1 এবং T2 এর মধ্যে সম্পর্ক কি? তাহলে আমি কি বলেছিলাম, A/T একটা ধ্রুবক, তাই না? তাহলে এ অফ এস সি ডি, তাই না, এস সি ডি ডিভাইড বাই A/T একটা ধ্রুবক ডিভাইড বাই T1 ইকুয়াল টু হচ্ছে এ অফ হচ্ছে এস এ বি ডিভাইড বাই T2। তাহলে এখানে দেখো কি বলেছে, এখানে বলেছে যে এসসিডি অংশের ক্ষেত্রফল এসএবি অংশের দ্বিগুণ। তাহলে এসএবি অংশের দ্বিগুণ হচ্ছে এসসিডি, তাহলে 2 অফ এসএবি এ অফ এসএবি ইকুয়াল টু হচ্ছে বাই T1 ইকুয়াল টু হচ্ছে এ অফ এসএবি বাই T2। তাহলে তুমি খেয়াল করে দেখো এখানে এটা কাটে, তাহলে 2/T1 ইকুয়াল টু থাকে T2 বা 1/T2, সরি 1/T2, বা তোমার কাছে থাকে হচ্ছে T1 ইকুয়াল টু টয়েস T2। ঠিক আছে, T1 ইকুয়াল টু টয়েস T2 আসে।
তাহলে এটা কেপলার সেকেন্ড ল আমরা অ্যাপ্লাই করেছি, বুঝতে পারছো? আমরা কেপলারের সেকেন্ড লটা অ্যাপ্লাই করছি আর কি। ওকে, চলো এবার হচ্ছে আমরা কেপলারের থার্ড ল পড়বো, এবং এটা পড়লেই আমাদের চ্যাপ্টার শেষ। লেখো যে কেপলারস থার্ড ল। এবং বেসিক্যালি এখানে পড়ার নতুন করে কিছু না, এটা অলরেডি তোমরা পড়ে ফেলছো, আমি জাস্ট মনে করাই দিলেই হবে, আমি জাস্ট একবার মনে করাই দিলেই হবে, এটা পড়ছো অলরেডি তোমরা। দেখো আমরা যদি চিন্তা করি, এটা হচ্ছে তোমার হচ্ছে কি বলেছে, এটা হচ্ছে পৃথিবী, হ্যাঁ, আর্থ, এবং আমরা চিন্তা করতেছি মিডলে আছে হচ্ছে সান, এটার ভর হচ্ছে এম অফ সান, এবং আর্থের ভর হচ্ছে এম অফ আর্থ, ঠিক আছে? তাহলে আমরা অলরেডি এটা পড়ে ফেলছি যে এখানে কিন্তু মোটামুটি আমরা বৃত্তাকার ধরেই গড় দূরত্বটা মানে বৃত্তাকার পথ ধরে গড় একটা ব্যাসার্ধ ধরে নিয়েছি। খেয়াল করবা, একটা গড় ব্যাসার্ধ ধরা হয়েছে। গড় মানে কি, এইখানের ব্যাসার্ধ যা এখানকার ব্যাসার্ধ সেম না, এটাতে না যায় এটাতে, এই ব্যাসার্ধ আর এই ব্যাসার্ধ কাছাকাছি, কিন্তু এটা এবং এটা সেম না। কিন্তু আমরা যদি একটা গড় ধরে নিই, গড় মানে হচ্ছে অনেকগুলো ব্যাসার্ধের যোগফল করে স্পেসিফিক একটা ফিক্সড ভ্যালু যদি পাই, ফিক্সড ভ্যালু হলে সমান হয়ে যায় সবকিছু, তখন গড় ধরে নিলে যেটা হয়, এটা হয়ে যায় একটা বৃত্ত। গড় মানে কি, স্পেসিফিক একটা ভ্যালু, ফিক্সড একটা ভ্যালু, ফিক্সড ভ্যালুটাকে ধরা যায় আর। তাহলে আমরা যে বৃত্ত নিয়ে পড়ছি বেসিক্যালি ওইটা খুব একটাও ভুল না, ওভারঅল কাছাকাছি রাইট অ্যান্সারগুলো আসে, কারণ এটা গড় একটা ভ্যালু। ধরো আমি যদি বলি যে দুইজন এক্সাম দিছে ফিজিক্সে, আউট অফ 100 একজন পাইছে 98, একজন পাইছে 99, আরেকজন পাইছে 100, তাহলে গড় কত হলো? গড় কিন্তু হলো 99, তাই না? গড় জিনিসটা তো এরকমই। সো ব্যাসার্ধ যদি ভিন্ন ভিন্ন হয়, গড় জিনিসটা কি ফিক্সড একটা ভ্যালু আর কি। সো গড় দূরত্ব যদি আর হয়, তাহলে পৃথিবীর যদি টি টাইম লাগে প্রদক্ষিণে, তাহলে টি স্কোয়ার ইকুয়াল টু 4 পাই স্কোয়ার বাই জি এম অফ সান, ঠিক আছে, ইন্টু আর কিউব। এটা আমি বলতে পারি। তখন তুমি খেয়াল করে দেখো 4 পাই স্কোয়ার এটা কি একটা কনস্ট্যান্ট, হ্যাঁ, জি কি একটা কনস্ট্যান্ট, সানের এম ভর এটাও কি একটা কনস্ট্যান্ট, তাহলে আমি বলতে পারি বেসিক্যালি এটা হচ্ছে একটা পুরাটা একটা কনস্ট্যান্ট। তাহলে টি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কনস্ট্যান্ট ইন্টু আর কিউব। এখন কনস্ট্যান্ট থাকলে, ইকুয়াল টু যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে সেটাকে আমরা সমানুপাতিক চিহ্ন দ্বারা রিপ্লেস করতে পারি, টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব। এটাই হচ্ছে কেপলারের থার্ড ল, এটাই হচ্ছে কেপলারস থার্ড ল, যে একটা গ্রহ যখন কোন একটা, হ্যাঁ, মহাজাগতিক বস্তুকে অতিক্রম করে, মানে কেন্দ্র করে ঘোরে, তখন সেটার পর্যায়কালের বর্গ গ্রহ থেকে নক্ষত্রে বা মহাজাগতিক বস্তুর দূরত্বের কিউবের সমানুপাতিক, টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব। এখন এটাকে অ্যাপ্লাই করবো কিভাবে, তাই না? অ্যাপ্লাই তো আমরা এইভাবেও করতে পারি, কারণ এটাও যায় এটাও তাই, এটা থেকে ম্যাথ আমরা পারি, তাহলে এটারও ম্যাথ আমরা পারা উচিত। এখন আমরা দুইটা সিনারিওর কথা চিন্তা করি আর কি। ধরো যে দুইটা গ্রহ আছে, আমরা ধরে নিই সূর্য একটা, ধরে নিচ্ছে এটা সূর্য, এবং আমরা আমাদের খুব পরিচিত দুইটা গ্রহ, একটা হচ্ছে তোমার কি বলে যে পৃথিবী, ঠিক আছে, এবং আরেকটা হচ্ছে মঙ্গল। দুইটা গ্রহের ব্যাপার স্যাপার ধরে নেই আর কি। সো এটা হচ্ছে পৃথিবী, আর্থ, এটা হচ্ছে সান, এবং এটা ধরে নেওয়া হচ্ছে মার্স। ঠিক আছে, তাহলে তুমি ধরে নাও হচ্ছে আর্থ থেকে এই সানের দূরত্ব ধরে নাও R1, এবং মার্স থেকে সানের এই গড় দূরত্ব ধরে নাও হচ্ছে R2, ঠিক আছে। এখন আর্থের যদি পুরো পর্যায়কাল হচ্ছে T
T1 পর্যায়কাল মানে ঘুরে আবার এখানে আসতে টাইম লাগে T1 365 দিন, তাহলে মার্সেরটা ধরে নাও হচ্ছে T2। তাহলে তুমি লিখতে পারবে হচ্ছে পৃথিবীর জন্য আর্থের জন্য তুমি লিখতে পারবা হচ্ছে আর্থের জন্য T1 স্কয়ার সমানুপাতিক হচ্ছে R1 কিউব, এবং মার্সের জন্য তুমি লিখতে পারবা হচ্ছে T2 স্কয়ার সমানুপাতিক হচ্ছে R2 কিউব। তাহলে তুমি অনুপাত করো, সুতরাং T1 স্কয়ার বাই T2 স্কয়ার ইকুয়াল টু আসে কত? অনুপাত করে গেলে সমানুপাতিক ধ্রুবকের ভিতরে যা যা থাকবে ওগুলো সব অনুপাত হয়ে কাটাকাটি হয়ে যাবে, তাহলে তোমার কাছে থাকবে R1 কিউব বাই R2 কিউব। ঠিক আছে, সো কেপলারস থার্ড লকে তুমি চাইলে দুইটার মধ্যে অনুপাত আকারে এইভাবে লিখতে পারো বা শো করতে পারো, এবং আমাদের এটা থেকেই এমসিকিউ এবং রিটার্ন আসবে। ঠিক আছে, এটা থেকেই সবকিছু আসবে, এমসিকিউ এবং রিটার্ন সবকিছু। তাহলে পৃথিবীর জন্য টি এর ভ্যালু তো মুখস্থ 365 দিন, যদি ভ্যালুগুলো আদার্স ভ্যালুগুলো দেওয়া থাকে তাহলে হচ্ছে আমরা ইজিলি ক্যালকুলেশনগুলো করে ফেলতে পারবো। ঠিক আছে, ক্যালকুলেশনগুলো করে ফেলতে পারবো। কি বলছে? প্লুটো বামন গ্রহ থেকে সূর্যের গড় দূরত্ব, প্লুটো বামন গ্রহ বলা হয় কারণ খুব কম ছোট আর কি সাইজে, বামন মানে কি সাইজে ছোট আর কি। সূর্যের গড় দূরত্ব পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্বের 40 গুণ, প্লুটো অনেক বাইরে আর কি। প্লুটোর আবর্তনকাল কত? পৃথিবীর আবর্তনকাল তো আমরা জানি 365 দিন, তাহলে পৃথিবীর জন্য, ঠিক আছে, প্লুটোর জন্য আমরা বলি আর কি টিপি স্কয়ার, আর পৃথিবীর জন্য বলি টি আর্থ স্কয়ার ইকুয়াল টু আর পি স্কয়ার কিউব ডিভাইড বাই আর আর্থ কিউব। ঠিক আছে, দেখো তো ঠিক আছে কিনা, টি স্কয়ার সমানুপাতিক আর কিউব, পি ফর প্লুটো, ই ফর আর্থ। তাহলে টিপি স্কয়ার আমরা বের করব, আর পৃথিবীর জন্য কত? 365 দিন স্কয়ার। হ্যাঁ, আর পি বাই আর আর্থ, দেখো খেয়াল করে এটা একবারে হচ্ছে এভাবে লিখি, কিউবটা এভাবে দিই। এখন কি বলেছে? এই যে দূরত্বটা, প্লুটোর এই দূরত্বটা পৃথিবীর গড় দূরত্বের 40 গুণ, তাহলে 40 কিউব, 40 কিউব। ঠিক আছে, 40 যদি কিউব রাখো এখানে টিপি, তাহলে কত হয় দেখো, বের করো টিপি তাহলে কত হচ্ছে দেখো। তাহলে দেখো 40 কিউব মানে টিপি স্কয়ার ইকুয়াল টু আসে 40 কিউব ইন্টু 365 স্কয়ার, তাহলে টিপি ইকুয়াল টু আসে হচ্ছে রুট ওভার 40 কিউব ইন্টু 365 স্কয়ার। দিনে আসবে কারণ এটা দিনে নেওয়া হয়েছে, তাহলে 40 কিউব ইন্টু 365 স্কয়ার, 92,338.5 ডেজ। বুঝছো কি অবস্থা? আমরা 365 দিনে একটা বছর উদযাপন করি। সো তুমি যদি প্লুটোতে থাকতা, সামহাউ যদি বাইচে থাকতা আর কি, তাহলে এক বছর উদযাপন করতে 92,338 ডে লাগতো। এটা বছর হিসাবে 252 বছর, 255 ইয়ার্স বা 253 আর কি ইয়ার্স আর কি পৃথিবীর তুলনায়। দেখছো কত বেশি। সো দ্যাটস হাউ সৌরজগৎ ওয়ার্কস আর কি। ঠিক আছে, দ্যাটস হাউ সৌরজগৎ ওয়ার্কস। পৃথিবীর দূরত্ব হঠাৎ বর্তমান দূরত্বের অর্ধেক হয়ে গেলে কত দিনে এক বছর হবে? তাহলে দূরত্ব যেটা, এটা ওল্ড দূরত্ব যেটা, এটাকে নর্মালি রাখি। আমার আর নিউটা কি বলেছে? আর নিউ বাই ইকুয়ালটা হচ্ছে হাফ অফ আর ওল্ড। ঠিক আছে, দূরত্ব। তাহলে কত দিনে এক বছর হবে? তাহলে এক কাজ করি, টি নিউ স্কয়ার ডিভাইড বাই টি ওল্ড স্কয়ার ইকুয়াল টু আর নিউ কিউব বাই আর ওল্ড কিউব, এভাবে রাখলাম। ঠিক আছে, মানে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যদি সামহাও যদি অর্ধেক হইতো তখন কি হইতো, এটা বলছে যে কতদিনে এক বছর হইতো। ঠিক আছে, তাহলে টি নিউ যেটা সেটা আমরা বের করব, টি ওল্ড 365 দিন 365 স্কয়ার ইকুয়াল টু হচ্ছে আর নিউ, আর নিউ যেটা সেটা হাফ অফ আর ওল্ড আর কি, এটার অর্ধেক, তাহলে হাফ অফ আর ওল্ড, এটার উপর কিউব আর কি। ঠিক আছে, তাহলে টি নিউ যেটা একবারে করলাম, এখন রুট হয়ে যাবে, আর এখানে থাকবে হাফ অফ কিউব ইন্টু 365 স্কয়ার। দেখো কত দিন আসে, কমে যাবে, অবশ্যই কমে যাবে। ঠিক আছে, আর এর ভ্যালু কমাই দিছো, টি এর ভ্যালু কমে যাবে।
129.05 ডেজ। তাহলে 365 দিন না, তখন 129.05 ডেজে 1 বছর হইতো আর কি। ওকে, এরপরে তোলো, এটা তোলো। এখানে অনেক কি বলেছে, চন্দ্র এত ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার কক্ষপথে পৃথিবীকে 27 দিনে এবং পৃথিবী এত ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার কক্ষপথে সূর্যকে 365 দিনে একবার প্রদক্ষিণ করে ধরে নিয়ে সূর্য এবং পৃথিবীর ভর অনুপাত নির্ণয় করো। তাহলে এখানে দুইটা কথা বলা হয়েছে, একটা হচ্ছে চন্দ্র এত ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার কক্ষপথে পৃথিবীকে 27 দিনে প্রদক্ষিণ করে, এবং আরেকটা বলা হচ্ছে পৃথিবী এত কক্ষপথ বিশিষ্ট। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে চাঁদ যখন পৃথিবীকে প্রদক্ষিণ করছে, হ্যাঁ, চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করলে টি স্কোয়ার, টি চাঁদ স্কোয়ার, হ্যাঁ, ইকুয়াল টু হচ্ছে জিএম, সরি 4 পাই স্কোয়ার বাই জিএম, কার এম, কাকে প্রদক্ষিণ করে তার এম, যার কার এম এখানে, তাহলে কাকে প্রদক্ষিণ করছে, কাকে প্রদক্ষিণ করছে, পৃথিবীকে প্রদক্ষিণ করছে, তাহলে ম্যাস অফ আর্থ আর কিউব। ঠিক আছে, তাহলে এই যে আর চাঁদ বললাম আর কি, চাঁদ হচ্ছে পৃথিবীর দূরত্ব, এটা কিউব। এইটা একটা ইকুয়েশন, এবং আরেকটা ইকুয়েশন হচ্ছে পৃথিবী যখন সূর্যকে প্রদক্ষিণ করে, ঠিক আছে, তাহলে পৃথিবী এবার ঘুরছে, টি পৃথিবী স্কোয়ার ইকুয়াল টু 4 পাই স্কোয়ার বাই জি এম অফ, কাকে প্রদক্ষিণ করছে, সূর্যকে, তাহলে এম অফ সান ইনটু আর পৃথিবী কিউব। 2 নম্বর সমীকরণ। আমার কি লাগবে, আমার লাগবে হচ্ছে সূর্য এবং পৃথিবীর ভরের অনুপাত। তাহলে এক কাজ করো, 1/2 করে দাও, 1/2 করে দাও, তাহলে কত আসবে দেখো, টি চাঁদ স্কয়ার ডিভাইড বাই টি পৃথিবী স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 4 পাই স্কয়ার বাই জি এম অফ আর্থ ইন্টু আর চাঁদ কিউব ডিভাইড বাই 4 পাই স্কয়ার বাই জি এম অফ সান ইন্টু আর পৃথিবী কিউব। ঠিক আছে, তাহলে এখানে দেখো অনেক কিছু কাটাকাটি চলে যাবে, 4 পাই স্কয়ার কাটাকাটি, জি জি কাটাকাটি। ঠিক আছে, তাহলে তোমার কাছে যেটা থাকবে টি চাঁদ স্কয়ার বাই টি পৃথিবী স্কয়ার ইকুয়াল টু হচ্ছে, এটা উপরে চলে যাবে, হ্যাঁ, এটা নিচে আসে যেহেতু, তাহলে উপরে যদি চলে যায় তাহলে এম অফ সান বাই এম অফ আর্থ ইন্টু আর চাঁদ কিউব ডিভাইড বাই আর পৃথিবী কিউব। ঠিক আছে, তাহলে এখান থেকে তোমার কি লাগবে, এম অফ সান বাই এম অফ আর্থ তো লাগবে, সূর্য এবং পৃথিবীর ভরের অনুপাতই তো লাগবে। তাহলে এটা কত আসে, তাহলে টি চাঁদ স্কয়ার এটা এখানে আছে, টি পৃথিবী স্কয়ার এখানে আছে, আর কিউব যেটা সেটা এখানে চলে যাবে, আর পৃথিবী কিউব আর চাঁদ কিউব। তাহলে ভ্যালুগুলো বসাবো আর কি এখন। টি চাঁদ কত রে, টি চাঁদ হচ্ছে 27 দিন, তাই না, আর টি পৃথিবী 365। খেয়াল করে দেখো, এটাও ডেজে আছে, এটাও ডেজে, অনুপাত হয়ে যাবে। ঠিক আছে, এককগুলা কাটাকাটি চলে যাবে, সেই জন্য ডেগুলাকে সেকেন্ডে কনভার্ট করিনি। আর অফ পৃথিবী কত, পৃথিবী কত বৃত্তাকার পথে, 1.5 × 10⁸
কিউব, এটাকে মিটারে নিলাম না কারণ সব কিছু কিলোমিটারে আছে, কিলোমিটার কিউব চলে আসবে। আর চাঁদ কত 3.8 × 10⁵ কিউব। এবার দেখো যে সূর্যের ভরের পৃথিবীর ভরের তুলনায় সূর্যের ভর কত গুণ। 27 স্কয়ার 365 স্কয়ার ইন্টু 1.5 × 10⁸ to the power 3, 3.8 × 10⁵ to the power 3। তাহলে আসে হচ্ছে 336,561.78। তার মানে সূর্যের ভর অনুপাত পৃথিবীর ভর কি লেভেলের বেশি দেখছো? মানে প্রায় হচ্ছে 3,36,000 গুণ সূর্যের ভর পৃথিবীর ভরের তুলনায়। সো শুধু পৃথিবী না, পৃথিবীর ভর, সূর্যের ভর এগুলো পরিমাপ করার জন্য তোমার হচ্ছে দাড়িপাল্লা লাগে না, এগুলো পরিমাপ করার জন্য সায়েন্টিফিক ইকুয়েশন লাগে, তাহলে সহজে পরিমাপ হয়ে যায়। ঠিক আছে? সো একটা যে কোয়েশ্চেন থাকে যে ঠিক আছে ভাই সূর্যের ভর পরিমাপ কেমনে করলো, চাঁদের ভর পরিমাপ কেমনে করলো, এগুলো পরিমাপ কেমনে করলো, সেটা হচ্ছে সায়েন্টিফিক ইকুয়েশনসের থ্রুতে এগুলো সব পরিমাপ করা হয়েছে। ঠিক আছে? শুধু শুধু পরিমাপ করা হয় নাই। তো এই তো, সো এই চ্যাপ্টার হচ্ছে ক্লোজ। এই চ্যাপ্টার হচ্ছে আমরা যা যা পড়ছি, যা যা ক্লাসে পড়াইছি সেগুলা এনাফ, এবং প্র্যাকটিস শিট তো দেওয়া আছে, প্র্যাকটিস শিট অনুযায়ী পড়বা, প্র্যাকটিস করবা, তাহলেই তোমার যে কোনো এক্সামে, কলেজ এক্সাম হোক, সেটা হচ্ছে এইচএসসি এক্সাম হোক, অ্যাডমিশন এক্সাম হোক, আশা করি আটকাবা না। সব কিছু, সব টাইপের কনসেপ্ট এবং সব টাইপের প্র্যাকটিসই আমরা ক্লাসেই কভার করে দিছি। ঠিক আছে? চ্যাপ্টার ডান অ্যান্ড ডাস্টেড। তো থ্যাংক ইউ। নেক্সট ক্লাসে তোমাদের রুটিন আপডেট হয়ে যাবে অবশ্যই। এই সপ্তাহের মধ্যে আমি নিউটনের মেকানিক্সটাই করাবো, এবং ঈদের ছুটির পরে সুন্দর করে হচ্ছে আমরা কাজ শক্তি ক্ষমতা ধরবো। ঠিক আছে? এবং নিউটনের মেকানিক্স শেষ হওয়ার পরে হচ্ছে আমরা নতুন সাইকেলে ঢুকে যাব। বুঝছি? চলো, থ্যাংক ইউ।